দর্শক, ইটিভি কুমিল্লার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। একটি মাদ্রাসা কিভাবে ধ্বংস করতে হয়, আলেমদের বিরুদ্ধে কিভাবে মত তৈরি করতে হয়, আলেমদের বদনাম কিভাবে রটাতে হয়, খুব ভালো করে জানেন একজন ব্যক্তি। তিনি হচ্ছেন আরিফ। আমি বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঝিনুকপুর বাজারে অবস্থিত মার্কেজুত তাসবির ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিষয়ে। গত 15ই মে ব্যক্তিগত আক্রোশের কারণে এই দারোয়ান আরিফ এলাকার কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মী, কিছু দোকানদার, কিছু বাজার কমিটির সদস্য সহ এলাকার খারাপ লোকদেরকে নিয়ে মব তৈরি করে একজন আলেমের বিরুদ্ধে, একজন মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে কীভাবে মব তৈরি করে একটি নিরপরাধ আলেমকে দীর্ঘ 1 মাস প্রায় জেল খাটিয়ে একটি প্রতিষ্ঠান ধ্বংসের পায়তারা করেছেন, সে বিষয়ে আমরা এখন শুনব প্রধান শিক্ষক যিনি নির্যাতিত মাওলানা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব, ওনার বক্তব্য আমরা শুনব। রহমতুল্লাহি বরকাতু। আপনারা সকলে নিশ্চয় অবগত আছেন, গত 15 মে রোজ শুক্রবার মার্কাজুত তাজবির ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঝিনুকপুর শাখায় আমাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাকে হামলা করা হয়েছে। মাদ্রাসা সিসি ক্যামেরা সহকারে মাদ্রাসা অনেক লুটপাট করা হয়েছে। এর নেপথ্য কারণ হলো, আপনারা জেনে খুশি হবেন যে এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রতিষ্ঠান হিসাবে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এই প্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড রয়েছে। যারা হামলা করেছেন তারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। তারা মাদ্রাসাকে বা মূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আমার সম্মান নষ্ট করার জন্য তারা আমাকে এত বড় ক্ষয়ক্ষতি করেছে। শুধু তাই নয়, তারা আমাকে একটি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমাকে একটা নারীকে কেন্দ্র করে তারা একটি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তো এদের মধ্যে যারা আক্রমণ করেছে, বিশেষ করে আমার 2 জন স্টাফকে তারা বিভিন্ন লোভ প্রলোভন দেখিয়ে তারা এই বাজারে কিছু কমিটির সদস্য রয়েছেন, তাদের মধ্য থেকে তাদের সাথে কিছু দোকানদার রয়েছেন ও এলাকার কিছু আওয়ামী লীগের, কিছু ছাত্রলীগের কিছু কর্মী রয়েছেন। তারপরে আমাকে এরকমভাবে অপদস্থ করেছেন। তো যারা আপনারা ভিডিওটি দেখবেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা হয়তো ভিডিওগুলো দেখে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো অনেক অবগত হয়েছেন। তো অনেকে কষ্ট পেয়েছেন। আসলে আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। আমি বিস্তারিত আপনাদের সামনে, যারা এই কুচক্র মহল যারা আমাকে আক্রমণ করেছে তাদের বিস্তারিত নাম আমি সামনে ঘোষণা করব সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেকটাই অসুস্থ, আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। একটা বিষয় হচ্ছে যে ঘটনাটা ঘটাইছে, জি, আপনি কি বাথরুম আগে ছিলেন, মানে পরে এই গার্ডিয়ানকে পাঠাইছে নাকি গার্ডিয়ান আগে ছিল রুমে? এই বিষয়টা হলো, আমি যে মহিলাটা, এই মহিলাটা সিকিউরিটির রুমে গিয়েছিল। তো সিকিউরিটি রুম থেকে ওই সিকিউরিটি তাকে ওই রুমে আপনার নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ওই রুমে চলে যান। তো ওই রুমে সে চলে গেছে, বাচ্চাকে পার্সেল নিয়ে আসছে, খাবার টাবার নিয়ে আসছে। তো ওইগুলি বাচ্চাকে খানা খাওয়াইতেছিল, ঠিক আছে। তো আমার আরেকটি প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে আমি যাব। তো আমি যাওয়ার উদ্দেশ্যে আমি আবার মাদ্রাসা বোর্ডিং এবং খাবার টাবার ঠিক আছে কিনা এগুলি দেখার জন্য আমি নিচে গিয়েছি। তো আমি যখন রুমে গিয়েছি, হ্যাঁ, ওয়াশরুমে যাব। তো মূলত ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্য হইলো যে আপনার মানে বোর্ডিং দেখা। হ্যাঁ, তারপর যেটা এক জায়গায় যাবো তখন আপনার জরুরতগুলো সেরে যেতে হয়, সেক্ষেত্রে আমি গেলাম। তারপরে আমার পিছন থেকে দরজাটা নক করে ফেলছে। নক করে যারা মব তৈরি করছে তারা বিভিন্নভাবে আমাকে অপদস্থ করেছে, আমাকে টর্চার করেছে এবং আমার কাছে টাকা পয়সা ছিল, টাকা পয়সা ওরা নিয়ে গেছে। তো আমি আপনাদের যারা গণমাধ্যম কর্মী যারা আছেন, সাংবাদিক যারা আছেন, আপনাদেরকে এটি বলতে চাই, তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা আমি গ্রহণ করব। তো যারা এই মব সৃষ্টি করেছে তারা কেউ রক্ষা পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে আমরা শুনি
যে ভিকটিম, যে অভিভাবক তাকে ভিকটিম সাজিয়ে এই নাটকের মঞ্চস্থ করেছেন, সেই অসহায় ভিকটিমের বক্তব্য আমরা একটু শুনি। এক শুক্রবারে যাই, সেই ইয়াতে ওই শুক্রবারে 15 তারিখ শুক্রবারও যাই। যাওয়ার পরে যে রুমে প্রত্যেক দিন খাবার খাওয়া, এই রুমে বসছি। বসার পরে সিকিউরিটি গার্ড নিচে নামছে, নামে বলতেছে যে আজকে এই রুমে খাওয়ানো যাবে না, আপনারা পাশের রুমে যান। তো পাশের রুমে যাই, আরও 2জন ছিল। আমরা অনেক জ্বর তুফান ছিল, দরজাটা চাপাইয়া ওরে খাওয়াইতেছি। খাওয়ানোর পরে আমার ছেলের বয়স 11। তো ও আমার সাথেই ছিল বসা, মানে ও মানে মোবাইল দেখতেছে আর আমি ওরে খাওয়াইতেছি। ওই দিক দিয়া হুজুর ঢুকছে নাকি, আমরা হুজুরে দেখি নাই। পরে বাহির থেকে কারা যেন দরজা আটকে দিয়েছে। হুজুর ভিতর থেকে সিলি করতেছে যে কে রে দরজা আটকেছিস। পরে আমরা বের হয়ে দেখি যে বাহির থেকে দরজা আটকানো। পরে আমাদেরকে ভিতরে আটকে রেখে মানে লোকজন ডাকাইছে। হুজুর তখন আরেক রুমের বাথরুমে নাকি ছিল। আমরা দেখি নাই, আগে ছিল না পরে আসছে এটা তো আমরা দেখি না। আমরা এক রুমে ছিলাম, আমরা ওই রুম থেকে দেখি নাই। তো রুমের পাশেই, মানে মাঝখানে বাথরুম, এরপরে রুম, কর্নার মাঝখানে একটা বারান্দা আছে কি। বাহির থেকে লাগাই দিচ্ছে, পরে আমাদেরকে আটকে রাখছে। পর লোকজন ডাকাইছে, বলছে যে তারা আপত্তিকর অবস্থায় আছে, আসলে এমন কিছুই না। এরপরে আমরা রাত্রে থানায় নিয়ে আসছে। থানায় নিয়ে এসে পুরো রাত মানে বসায় রাখছে, কিছু বলেন। আসলে সে কার ভয়ে, কার হুমকিতে সে অপকর্ম করেছে, আমরা তার বক্তব্য শুনি। সে এখন কি বলে। আসলে আমি তো মাদ্রাসার মালিক। মাদ্রাসার মধ্যে কালকে যে ঘটনাটা ঘটছে, এটার বাস্তবতা আপনাদের কাছ থেকে সঠিক কথা, কোনো কথা মিথ্যা কথা না আমি জানতে চাই। আল্লাহ তো আপনি ছিলেন এবং আপনার একটা জবানবন্দিও পাইছি ফেসবুকে। মানে তো মূল ঘটনা তো ফজল হুজুর কি ছিল কালকে বলেন তো। নিচে হুজুরে, আমরা উপরে ছিলাম, হুজুরে নিচে গেছে। তো এই 2-3 মিনিট ব্যবধানে হুজুরে আমাদের নাদিম সাহেব হুজুর কাবেতুল্লাহ সাহেব ওনাকে ফোন দিয়ে বলছে দরজাটা খোলার জন্য। তো উনিও নিচে গেছে, সাথে সাথে আমিও গেলাম, যে একটা হাঙ্গামা মনে হচ্ছে। তো নিচে গিয়ে দেখি লোকের সমাগম। তো আমিও চাইছি, মানে এখানে লোকের মাঝে কি প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি। তখন কয়েকজন বলছে যে আপনি যদি বেশি কথা বলেন আপনাকে ফাঁসিয়ে দেব বা আপনার অবস্থা খারাপ হবে। আচ্ছা, তো এটা বলছে। তো কাফেতুল্লাহ সাহেব যখন এখানে গেছে, কাফেতুল্লাহ সাহেব 1 2 3 বের করে দিছে। আর আমরা একটা তুপের মুখে পড়ে গেছি, যেহেতু লোকের এখানে হাজারো লোকের সমাগম হয়েছে, তো কোনো কিছু বুঝে উঠতে পারিনি। আচ্ছা, এমন অবস্থায় আপনার ওইখানে দেখা যায় দরজা খোলা হয়েছে। খোলার পরে বিভিন্ন লোক, সাংবাদিক আছে কিছু, বা এমনিতেও দেখা যায় অনেকেই ক্যামেরা ধরে আপনারা আমাদের কাছ থেকে মানে তারা এটা বলেন এই কথা বলেন, সে কথা বলেন, সত্য বলবেন, এটা বলবেন, সেটা বলবেন। মানে একটা হাঙ্গামা পড়ে গেছে, পরিস্থিতি মানে একটু উলটপালট। আর প্রথম দিকে যেহেতু একটু হুমকি হয়েছে, যার জন্য আমরা বুঝে উঠতে পারি নাই। তো যা বলতে বলছে তাই এইভাবে আমরা বলে দিচ্ছি। আসলে হুজুরকে কখনো আমরা আপত্তিকর অবস্থায় রুমের ভিতর দেখি নাই। আর একজন মাদ্রাসা প্রতিষ্ঠাতা হিসাবে একজন অভিভাবকের সাথে কথা বলতেই পারে। এখন কি দরজা লাগানো বা খোলা, সেটা নিয়ে তো আমাদের কোনো প্রশ্নবিধি নেই। সেই ক্ষেত্রে হুজুরে ওখানে ছিল, কিন্তু লোকের সমাগম গিয়ে সেটা মানে যে একটা পরিস্থিতি সৃষ্টি করছে, আর আমরা যে বক্তব্যটা দিচ্ছি এটা দেওয়ার মধ্যে দেখা যাচ্ছে কি আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি। অনেকটাই তুপে পড়ে গেছি, বই বেয়ে গেছি। আর যার কারণে বুঝে উঠতে পারি নাই যে কি করব, কি বলবো। আর মিডিয়ার সামনে তো কখনো কথা বলি নাই, এটাই ফার্স্টে ছিল। তো যার কারণে এমনটা হয়েছে আর কি। আর হুজুরকে আমরা কখনোই দেখি নাই যে জিনা ব্যবচার করতেছে সরাসরি, এমন আমাদের চোখের সামনে কখনো ফুটে ওঠে নাই। দর্শক, আমরা এখন শুনবো এই দারোয়ান কি কারণে এই দারোয়ান সে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অপবাদ রটানোর চেষ্টায় লিপ্ত আছেন, সে বিষয়ে আমরা শুনবো। মাদ্রাসার
যিনি শিক্ষা সচিব ওনার নিকটে। আর যেটা মনে হয় তারা মিথ্যা কথাই বলেছে, কারণ তাদের সাথে যে দারোয়ানের যে বিষয়টা, আমাদের মাদ্রাসার রুলস হচ্ছে মাসে 3 দিন ছুটি। হ্যাঁ, দারোয়ানের বাড়িতে গেছে 3 দিনের ছুটি নিয়ে সে 1 সপ্তাহ কাটাইছে। তো 1 সপ্তাহ কাটাইছে, বেতন দেওয়ার সময় হুজুরে আরো মানে 4 দিনের বেতন তারা কর্তন, আমি বেতন কর্তন করি আর হুজুরে দে। তো হুজুর বেতন দিতে গিয়েছে, হুজুরের সাথে এক প্রকার এরকম ঝগড়া হয়েছে যাতে হাতে নাতে ধরাধরি এরকম একটা ঝগড়া, যার কারণে হয়তো বা এ ক্ষোভ নিয়ে সে এটা করতে পারে। তাছাড়া আমি অন্য কোনো কারণ পাচ্ছি না কেন। আর যে মোশাররফ সাহেব উনিও আচ্ছা আচ্ছা, আমি তাদের সম্পর্কে একটু জানতে চাই। আপনাদের প্রাতিষ্ঠানিক খুব বাহিরের সাথে এটাকে মিক্স করে ওনার থেকে প্রতিশোধ নেবে, তার কি এই ধরনের মানুষ? আপনার কি এটা বিশ্বাস হয়? তাদের দ্বারা এটা কি সম্ভব? না হলে তো আর কি, আমি তো দেখতেছি এটাই, আপনি বাস্তবতা দেখতে পাচ্ছেন তাদের দ্বারা এটা সম্ভব। এটা সম্ভব। আচ্ছা, তাদের সাথে এটা তো ওরা করছে এটা। এই শিক্ষকগুলোর সাথে আপনি কতদিন যাবত আছেন? আমি কতদিন যাবত সেখানে? একজন যে দারোয়ান যিনি, উনি এখানে 4 মাস যাবত আছেন। আর একজন শিক্ষক মোশাররফ সাহেব, উনি আছেন এখানে প্রায় 1 বছর যাবত। আচ্ছা, ওনারা দায়িত্ব পালনে কতটুকু তৎপর? না, ইদানিং দায়িত্ব পালনে তারা অনেকটাই ইয়া করছে। কেমন একটা এক্সাম্পল দেখান। এক্সাম্পল যেমন ছাত্রদের সবক ঠিকভাবে নিচ্ছে না, বা দারোয়ান যিনি আছেন ওনার বসে থাকা সত্ত্বেও অন্য ছাত্র 2 জন বাইগা জায়গা, তখন আমি ওনারে কিছু বললে উনি আমার দিকে চোখরাঙা, বা হুজুরে বললে হুজুর দিকে চোখরাঙা থাকা। আচ্ছা, মুরব্বী মানুষ হিসেবে আমি কিছু বলতে পারতেছি না। এমনকি 2 জন ছাত্র চলে গেছে, চলে যাওয়ার পরে হুজুরের উপর হুমকি আসছে যে হুজুর নামে মামলা করে দিব ছাত্র। এমন হয়েছে পরে হুজুরে বাধ্য হয়েছে ওই দারোয়ানকে অনেক কিছু মানে হার্ড কথা বলতে বাধ্য হয়েছে, যার কারণে মনে হয় এটার খুব দূরে এটা করতে পারে আর কি। দর্শক, এখন আমরা দেখব যে এই মাদ্রাসার প্রধান শিক্ষক দীর্ঘ প্রায় 1 মাস জেল খাটার পর, মিথ্যা অপবাদে, মিথ্যা মামলায় জেল খাটার পর সেই মাদ্রাসা আসার পর ছাত্রদের কি অবস্থা